মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথায় আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, শীতকালীন ব্যথা বেদনায় করণীয়। শীত পড়লে শরীরের বিভিন্ন স্থানে আমাদের ব্যথা অনুভব করতে থাকি, আমাদের কোমরে, ঘাড়ে ব্যথায় আক্রান্ত হয়ে থাকি। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ডাক্তার এম ইয়াসিন আলী, কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান, ফিজিওথেরাপি বিভাগ, প্রোয়েক্টিভ মেডিকেল কলেজ ও হাসপাতাল, চেয়ারম্যান, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। স্যার, আপনি ইতিমধ্যে শুনেছেন আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে শীতকালে আমাদের শরীরে বিভিন্ন স্থানের ব্যথা নিয়ে। শীত আসলেই আমরা শরীরের ঘাড়ে, কোমরে বা হাঁটুতে অনেক ব্যথা অনুভব করে থাকি, বিশেষ করে বয়স্করা বা মহিলারা এই ব্যথা অনুভব করে থাকে। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য প্রথমে আমার আপনার কাছে প্রশ্ন, শীতে সাধারণত কি কি ধরনের ব্যথা বেড়ে যায় বা কি কি ধরনের ব্যথা নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে? অনেক ধন্যবাদ আপনাকে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যে ঠান্ডা আবহাওয়ার কারণে কিছু পেইন আমরা পাই, যে পেশেন্ট গুলা সাধারণত গরমের সিজন কিংবা যখন আবহাওয়াটা গরম থাকে তখন এই ধরনের পেইন গুলো কম থাকে। যেমন বিশেষ করে হাত পায়ের বিভিন্ন জয়েন্ট যেগুলো আছে, আমরা বলি বড় বড় যে জয়েন্ট গুলা, স্মল জয়েন্ট গুলো পেইন হয় সাধারণত রিউমাটয়েড আর্থ্রাইটিস এর কারণে, সেটাও শীতের সময় বেড়ে যায়। তাছাড়া যেমন ঘাড় ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, এই ধরনের সমস্যাগুলা শীতের দিকে বেশি বেড়ে যায় এবং এই সমস্যাগুলো নিয়ে সাধারণত আমাদের কাছে বেশি রোগীরা আসে। স্যার, আপনি তো অনেকগুলো ব্যথার কথা বললেন, আমি আপনার কাছে জানতে চাই প্রথমে ঘাড় ব্যথাগুলো কেন হয়, মানে ঘাড় ব্যথার কারণগুলো কি কি? ঘাড় ব্যথার অনেক কারণ রয়েছে, তার মধ্যে যদি আমরা তিনটা ভাগে ভাগ করে নিই কারণগুলোর মধ্যে, প্রথমত যে কারণ আমরা বলি যে আমাদের পোস্টার জনিত কারণে, আমরা যারা দীর্ঘক্ষণ বসে কাজ করি কিংবা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি কিংবা অনেক সময় হাউস হোল্ড কাজ যারা করে, আমাদের মা যারা কিংবা গৃহিণী হাউসওয়াইফ, এরা যেটা করে সাধারণত অনেক সময় ঝুঁকে তরকারি কাটে কিংবা বাসার অনেক ধরনের কাজ থাকে যেগুলো আমাদের ঝুঁকে করতে হয়। এই ধরনের কাজগুলো থেকে আমাদের সার্ভাইকাল রিজনে যে মাংসপেশিগুলো থাকে এগুলা অনেক সময় স্পাজম ডেভেলপ করে কিংবা অনেক সময় মাসেল স্পাজম যেটা আমরা বলি, এবং এই পোস্টার জনিত কারণে যে ব্যথাগুলো হয় আমরা বলি মেকানিক্যাল কারণে ব্যথা হচ্ছে। আরেকটা কারণ রয়েছে যেটাকে আমরা বলি ডিজেনারেটিভ ডিজিজ, যেমন বয়স 40-এর উপর হলে আমাদের চুল পেকে যায়, ঠিক তেমনি হাড়ের কিছু ডিজেনারেশন হয় যেটাকে আমরা অস্ট্রিওআর্থ্রাইটিস বা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বলি। এছাড়াও কয়েকটা কারণ রয়েছে, যেমন বলি আমরা মেরুদণ্ডের হাড়গুলোর মাঝে আপনি জানেন যে একটা ডিস্ক থাকে যেটাকে আমরা ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলি। এই ডিস্কটা অনেক সময় আমাদের সামনে ঝুঁকে কোনো ভারী জিনিস উঠাতে গেলে কিংবা অনেক সময় বেসিনে মুখ ধুতে গেলে ওই ডিস্কটা পিছনের দিকে সরে যেতে পারে, সেটাকে আমরা সার্ভাইকাল ডিস্ক প্রোল্যাপস বলি। সার্ভাইকাল স্পাইনাল ক্যানাল স্টেনোসিস হতে পারে, সার্ভাইকাল রিবস, এরকম 15 থেকে 20টা কারণে ঘাড় ব্যথা হতে পারে। স্যার, আপনি তো অনেকগুলো ঘাড় ব্যথার কারণ বললেন, তার মাঝখানে সার্ভাইকাল স্পন্ডিলাইসিস যেটা বললেন, এটা কেন হয়, এটা কি এবং কেন হয়, যদি দর্শকদের একটু বুঝিয়ে হ্যাঁ, বলতেন। অনেক ধন্যবাদ আপনাকে। সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বিষয়টা একটা ডিজেনারেটিভ ডিজিজ, যেটা আমাদের একটু আগে আপনাকে বললাম যে সার্ভাইকাল রিজনে যে ডিজেনারেটিভ ডিজিজ তার মধ্যে অন্যতম হলো সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, যেটা বয়সের সাথে সাথে আমাদের যেমন চুল পেকে যায় তেমনি আমাদের স্পাইন গুলা হাড়ের
কিছু ইরোশন হয়, আমরা বলি ক্ষয় হয়ে যায়। আবার অনেক সময় ছোট পাখির ঠোঁটের মতো হাড় বৃদ্ধি পায়, যেটাকে আমরা অস্টিওফাইট বলি। এই হাড়ের স্পেসটা কমে যায়, যেটা আমরা মেরুদণ্ডের হাড়ের মাঝখানে যে আমরা স্পেস, দুইটা ভার্টিব্রার মাঝখানে যে স্পেসটা কমে যে নার্ভের উপর চাপ লেগে থাকে, তখন পেশেন্টরা সাধারণত যে উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে, সেটা যেমন অনেকের ঘাড় ব্যথা থাকে, কিংবা কারো ঘাড় ব্যথা না থাকলেও পেইনটা রেডিয়েট করে আমাদের ঘাড় থেকে হাতের দিকে চলে আসে, হাতে ঝিনঝিন অবশ অবশ অনুভব করে। মোর দেন 80% পিপুল যারা অ্যাবাভ 50, মানে বয়স 50-এর অধিক, এই ধরনের পুরুষ এবং মহিলারা সাধারণত এই সার্ভাইকাল স্পন্ডাইলোসিসে ভুগে থাকে। এবং এটা খুব কমন একটা ডিজিজ, সাধারণ মানুষের কাছে খুবই পরিচিত। হ্যাঁ, এবং সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের কারণে মানে বয়স্ক মানুষদের মধ্যে রোগে ভোগেনি এরকম মানুষের সংখ্যাও কিন্তু খুব কম। স্যার, এই রোগটার জন্য স্পন্ডিলাইসিস রোগ নির্ণয়ে আমাদের কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হয়? হ্যাঁ, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস নির্ণয় করার ক্ষেত্রে খুব সহজেই আমরা নির্ণয় করতে পারি। আমরা ক্লিনিক্যালি ওনার কিছু সিমটম দেখি, যে উপসর্গগুলো নিয়ে আমাদের কাছে আসলো, পাশাপাশি আমরা ক্লিনিক্যাল কিছু এক্সামিনেশন করি। এটার সাথে সহজ একটা ইনভেস্টিগেশন, যেটাকে আমরা সার্ভাইকাল স্পাইনের একটা এক্সরে করতে বলি, সেই এক্সরেটার মাধ্যমে খুব সহজে এটা বোঝা যায় যে তার ডিজেনারেটিভ চেঞ্জ আসলে কতটুকু আছে, ডিস্ক আমরা স্পেস। এক্সরে রিপোর্ট দেখলে সহজে বুঝে যাব এটা রাইট, স্পন্ডিলাইসিস। জি স্যার। রাইট, জি। এছাড়া আর কোনো পরীক্ষা নিরীক্ষা ক্লিনিক্যাল ছাড়া এক্সরে রিপোর্ট করলে আমরা জেনে যাব আমাদের স্পন্ডিলাইসিস হয়েছে কিনা? জি রাইট। স্যার, থ্যাংক ইউ স্যার। সার্ভাইকাল স্পন্ডিলাইসিস হলে তার চিকিৎসা কি, মানে স্পেসিফিক চিকিৎসাটা কি স্যার? এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় হয় কি, আমরা এই ঘাড় ব্যথা কিংবা এই জাতীয় সমস্যার ক্ষেত্রে অনেকে খুব ইগনোর করি, গুরুত্ব দিতে চাই না, যে এটার জন্য নিজেরাই কিছু ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খাই, কিংবা আহ গরম একটু সেক দিই, যার ফলে দেখা যায় যে জিনিসটা খুব সিভিয়ারিটির দিকে চলে যায়। এবং সার্ভাইকাল স্পন্ডালোসিসের ক্ষেত্রে আমি বলেছি যে এখানে দুইটা জিনিস হয়, একটা হলো ভার্টিব্রার স্পেসটা কমে যায়, জি এবং স্যার। অনেক সময় ছোট পাখির ঠোঁটের মতো যে হাড়টা বৃদ্ধি পেলো, যেটাকে আমরা অস্টিওফাইট বলি, সেই অস্টিওফাইটটা নার্ভের উপর চাপ দিতে থাকে, যার ফলে পেইনটা রেডিয়েট করে আমাদের হাতের দিকে চলে যায়। এই দুইটা জিনিসকে যদি আমরা সরিয়ে দিতে পারি, তাহলে কিন্তু প্র্যাকটিক্যালি পেইনটা কমে যাবে। আদারওয়াইজ আপনি কিলার কিংবা যেটা আমরা এনএসআইডি বলি, এই জাতীয় ওষুধ খেলে সাময়িকভাবে ব্যথাটা কম থাকবে, কিন্তু এই সমস্যাটা তার কিন্তু থেকেই যাবে। অতএব এটা ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা সবসময় বলি যে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি ট্রিটমেন্টের মাধ্যমে এই স্পেসটা আমরা সহজ দিতে পারি, এবং এই বাড়িয়ে দেওয়ার ফলে তার ওই পেইনটা রেডিয়েট আর করে না, এবং খুব দ্রুত পেশেন্ট সুস্থ হয়ে যায়। ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানে এ পর্যায়ে নিয়ে নিব ছোট্ট একটি বিরতি। বিরতির পর দর্শক আমরা আবারও ফিরে আসবো ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথাই আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে। ততক্ষণ আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা 1205। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথাই আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে। আমরা আজকে কথা বলছিলাম শীতকালীন সময় অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, শীতকালীন ব্যথা বেদনা নিয়ে। আমাদের এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে ছিলেন ডাক্তার এম ইয়াসিন আলী স্যার। স্বাগত, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম ঘাড় ব্যথা নিয়ে। এ পর্যায়ে আমার প্রশ্ন আপনার কাছে, কোমর ব্যথার প্রধান কারণগুলো কি কি? কোমর ব্যথা ঠিক ঘাড় ব্যথার মতোই আমাদের লাম্বার স্পাইনে সবচেয়ে বেশি ব্যথা নিয়ে মানুষ আমাদের কাছে আসে। কারণ হলো আমরা স্বাভাবিকভাবে যে কাজকর্মগুলো করি তার বেশিরভাগ অংশটাই আমরা কিন্তু সামনের দিকে ঝুঁকে করি। একমাত্র আমি বলে থাকি যে নামাজে যখন আমরা যাই, রুকু এবং সিজদা থেকে ফেরার সময় শুধুমাত্র আমরা পিছনের দিকে ব্যাকওয়ার্ড পজিশনে যাই, বাকি প্রত্যেকটা কাজেই কিন্তু আমরা সামনের দিকে ঝুঁকি, যার ফলে এই ঝুঁকার যে দুইটা অংশ রয়েছে আমাদের, একটা হলো ঘাড়, একটা হলো কোমর। কোমরটাই সাধারণত আমরা সামনের দিকে বেন্ড করি, যার ফলে কোমরে কিন্তু ওয়ার অ্যান্ড টিয়ার নামে একটা জিনিস বলি আমরা, ক্ষয় হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, এবং ডিস্ক প্রোল্যাপস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই কোমর ব্যথার অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে সবচেয়ে কমনলি আমরা যেটা পেয়ে থাকি যে মেকানিক্যাল কারণে যে কোমর ব্যথা। আমরা অনেক সময় ঘরে বসে হয়তো টিভি দেখছি, এবং বসার পজিশনটা আমাদের সঠিক থাকে না, আমরা অনেক সময় বেঁকে, অনেক সময় এমন ভাবে বসে টিভি দেখি, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা চলে যায়,
পরে ওই পজিশন থেকে ওঠার সময় দেখছি যে আমরা আর সোজা হয়ে দাঁড়াইতে পারছি না। এরকম অনেক রোগী আমাদের কাছে আসে। অনেকে সকালে ঘুম থেকে উঠে উনি শাওয়ার নিতে গেল, অফিসে যাবে, বেসিনে মুখ ধুতে যেয়ে দেখা যাচ্ছে যে হঠাৎ করে কোমরটা শব্দ হয়ে উঠলো আর উনি সোজা হয়ে দাঁড়াতে পারছে না। ইভেন ব্যথা অনেক সময় কোমর থেকে পুরো পায়ের দিকে রেডিয়েট করে চলে যায়। এইরকম অনেক উপসর্গ নিয়ে আমাদের কাছে রোগীরা আসে। তার অন্যতম কারণ হলো আমরা বলি পিএলআইডি বা প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এটা একটা মেকানিক্যাল কারণ। তাছাড়া ঠিক ঘাড়ের মতোই লাম্বার স্পন্ডাইলোসিস হতে পারে, লাম্বার রিজনে স্পাইনাল ক্যানাল স্টেনোসিস হতে পারে, লাম্বার রিজনে আরো কয়েকটা খুব কমন যেটা আমরা বলি স্পাইনাল টিবি হতে পারে কিংবা স্পাইনাল টিউমার হতে পারে। এই ধরনের অনেকগুলো কারণ কোমর ব্যথারও রয়েছে। ধন্যবাদ স্যার, আপনি কোমর ব্যথার অনেকগুলো কারণ নিয়ে আমাদের সাথে কথা বলেন। এই কোমর ব্যথার কারণগুলোর মধ্যে পিএলআইডিটা কি, এটা কেন হয়, এটা যদি বুঝিয়ে বলতেন দর্শকদের সুবিধা হতো। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। পিএলআইডিটা খুবই কমন একটা ডিজিজ, যেটাকে আমরা যদি ইলাবোরেট করে বলি, এটাকে বলা হয় যে প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। আমাদের লাম্বার রিজনে যে ভার্টিব্রা গুলো রয়েছে, প্রত্যেকটা ভার্টিব্রার মাঝে একটা জেলির মতো জিনিস থাকে যেটাকে আমরা ডিস্ক বলে থাকি। এই দুই ভার্টিব্রার মাঝে থাকে বলে এটাকে আমরা বলি ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এই ডিস্কটা যখন তার সঠিক পজিশন থেকে পিছনের দিকে সরে যায় তখন এটাকে আমরা বলি ডিস্ক হার্নিয়েশন কিংবা ডিস্ক প্রোল্যাপস। তো এই ডিস্ক প্রোল্যাপসটাকেই আমরা মেডিকেল ভাষায় বলে থাকি যে প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, যেটা সংক্ষিপ্ত রূপ পিএলআইডি। পিএলআইডি রোগীদের কি কি ধরনের উপসর্গ নিয়ে আপনাদের কাছে আসে বা তাদের কি কি পরীক্ষা নিরীক্ষা দেন আপনারা তখন স্যার? হ্যাঁ, পিএলআইডি রোগীদের ক্ষেত্রে খুব কমন যে সিমটম গুলো আমরা পেয়ে থাকি বা উপসর্গ পেয়ে থাকি সেটা হলো সাধারণত এই রোগীরা কয়েকটা উপসর্গ খুব বেশি দেখা যায়। যেমন অনেক সময় অনেকের কোমরে কোনো ব্যথা থাকে না, পেইনটা রেডিয়েট করে পায়ের দিকে চলে যায়। রোগীরা এরকম ভাবে বলে যে খানিক দাঁড়িয়ে থাকলে উনি আর দাঁড়িয়ে থাকতে পারেন না, পাটা ভারী হয়ে আসে, অবশ অবশ মনে হয়। আবার অনেক ক্ষেত্রে খানিকক্ষণ হাঁটার পরে ওনার মনে হচ্ছে যে পাটা আর তুলে উনি দাঁড়িয়ে থাকতে পারছেন না কিংবা আর হাঁটতে পারছেন না। একটু দাঁড়ানো কিংবা একটু রেস্ট নিলে উনি আবার কিছুক্ষণ হাঁটতে পারেন। এই ধরনের উপসর্গগুলো নিয়ে আসে। বিশেষ করে হাঁটুর নিচের যে মাংসপেশিগুলো আমরা বলি কাপ মাসেল মেডিকেল ভাষায়, এই কাপ মাসেলের মধ্যে ওনাদের পেইনটা বেশি হয়। কারো কারো ক্ষেত্রে পায়ে একটু বার্নিং সেন্সেশন থাকতে পারে, হাত মানে জ্বালা পোড়া করতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে ঝিনঝিন অবশ অবশ এরকম মনে হতে পারে। অনেকের আঙ্গুল গুলাই উনি হয়তো অবশ মনে হচ্ছে, যে বোধ শক্তি কম পাচ্ছেন। এই ধরনের উপসর্গ সাধারণত থাকে। স্যার, আমরা সাধারণত শুনে থাকি পিএলআইডির পেশেন্টদের নাকি অপারেশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি হয়ে থাকে? হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। পিএলআইডির ক্ষেত্রে আমরা যেটা আপনি এর আগের অংশে জিজ্ঞেস করেছিলেন যে কি মানে উপসর্গের পাশাপাশি কি ধরনের ইনভেস্টিগেশন আমরা করি, এই ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশনে আমরা দুইটা তিনটা জিনিস দেখি। যেমন তাকে আমরা এসএলআর নামে একটা টেস্ট করাই, যেটাকে স্ট্রেট লেগ রাইজিং টেস্ট বলি। এটার কয়েকটা ধাপ আছে, সেই ধাপ অনুযায়ী আমরা ক্লিনিক্যালি বুঝতে পারি যে তার আসলে ডিস্ক প্রোল্যাপস হয়েছে কিনা। এবং এটা হলেও এটাকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করি, মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। তো মাইল্ড এবং মডারেটের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই এটা সার্জারির প্রয়োজন পড়ে না, এবং এটা ওষুধ প্লাস কনজারভেটিভ ট্রিটমেন্ট যেটাকে আমরা বলি, ওষুধ প্লাস ফিজিওথেরাপি ট্রিটমেন্ট প্লাস কমপ্লিট বেড রেস্ট, এই তিনটা জিনিস একসাথে করলে মোর দ্যান 90% রোগী কিন্তু সুস্থ হয়ে যায়। 10% রোগীর ক্ষেত্রে খুব সিভিয়ারিটি যদি থাকে সেক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয়। এবং এইসব ক্ষেত্রে রোগীর কিছু সিমটম, এডিশনাল কিছু সিমটম আমরা বলি যে অ্যাডভান্স স্টেজে তার নিউরোলজিক্যাল কিছু ডিফিসিট দেখা যায়। যেমন তার হয়তো পাটা প্যারালাইজ মতো হয়ে যাচ্ছে, প্রস্রাব পায়খানা অনেক সময় কন্ট্রোল থাকে না, যেটাকে আমরা বাওয়েল ব্লাডার ইনকন্টিনেন্স বলি। এই ধরনের কিছু উপসর্গ যদি তার থাকে তো আমরা সেক্ষেত্রে বলি যে দ্রুত হয়তো সার্জারির প্রয়োজন পড়তে পারে। আদারওয়াইজ অন্য সব রোগীদের ক্ষেত্রে সম্পূর্ণ বিশ্রামে থেকে এই ধরনের রোগীদের যদি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট সঠিকভাবে দেওয়া যায় তাহলে ওষুধের পাশাপাশি উনি খুব দ্রুতই সুস্থতা লাভ করতে পারে। ধন্যবাদ স্যার, আপনি বললেন যে পিএলআইডির ক্ষেত্রে বেড রেস্ট এবং ফিজিওথেরাপির মাধ্যমে চিকিৎসা করা সম্ভব। তাহলে ফিজিওথেরাপির কি কি চিকিৎসা আপনারা দিয়ে থাকেন একজন পিএলআইডি পেশেন্টকে? অনেক ধন্যবাদ। এই ক্ষেত্রে একটা রোগীর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো কমপ্লিট বেড রেস্ট। আমরা বলি যে দুইটা পিএলআইডি জিনিসটা তো আমরা প্রথমে বলেছি, তারপর আরেকটু দর্শকদের উদ্দেশ্যে বলছি যে এই যে ডিস্ক, যেটা জেলির মতো জিনিস আমাদের দুই ভার্টিব্রার মাঝখানে থাকে, এটা যখন সরে গেল তখন ওই ডিস্ক স্পেসটা রিডিউস হয়ে যে নার্ভের উপর চাপ লেগে থাকে।
এখন আমরা যেটা করি, এই ডিস্ক স্পেসটাকে আবার বাড়িয়ে দিই। এই বাড়ানোর ক্ষেত্রে আমরা যেটা করি যে এক ধরনের ট্রাকশন পদ্ধতি আমরা ইউজ করি, যে ট্রাকশনের মাধ্যমে আমরা ভার্টিব্রাল স্পেসটা যখন বাড়াই তখন ডিস্কটাকে আমরা আস্তে আস্তে এক্সারসাইজের মাধ্যমে ভিতরের দিকে নিয়ে আসি এবং সাথে কমপ্লিট বেড রেস্ট। আদারওয়াইজ এই রুগী যদি ট্রিটমেন্ট নিল, আবার রিক্সায় চড়লো, গাড়িতে চড়লো, জার্কিং হলো, ঝাঁকি লাগলো, তাহলে কিন্তু ডিস্কটা ডিসপ্লেস আবার হয়ে যাবে। পূর্বের অবস্থায় সরে গেল, তাহলে ট্রিটমেন্টটা ইফেক্টিভ হবে না, বরং রুগী আরো উপকারের থেকে খারাপের দিকে যাবে। এই ক্ষেত্রে রুগীদের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কমপ্লিট বেড রেস্ট উইথ ফিজিওথেরাপি ট্রিটমেন্ট। এবং এই ধরনের রুগীদের ক্ষেত্রে আমরা যেটা সাজেশন করি যে ভর্তি থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার জন্য, সেক্ষেত্রে আমরা মানে 8 আওয়ারলি রুগীকে ফিজিওথেরাপি দিই, মানে সকাল দুপুর রাত যদি আমরা বলি, ওষুধ খাওয়ার মতো করে। তো এই 3টা সেশন যখন দিই, গ্রাজুয়ালি ডিস্কটা আস্তে আস্তে ভিতরের দিকে চলে আসে এবং সিভিয়ারিটি অনুযায়ী কোনো রোগী যদি মাইল্ড ডিস্ক প্রোল্যাপস হয়, আমরা এরকম পেশেন্ট পেয়েছি মাত্র 7 দিনেই রোগী সুস্থ হয়ে গেছে। আর সেটা যদি মডারেটের দিকে থাকে তাহলে সেক্ষেত্রে 7 দিন থেকে 10 দিন, কারো 14 দিন, এই ধরনের একটা টাইমিং পিরিয়ডের মধ্যে রোগীরা তারা আবার পূর্বে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। তাহলে আমরা স্যার বলতে পারি যে পিএলআইডি পেশেন্ট কমপ্লিট বেড রেস্ট এবং ফিজিওথেরাপির মাধ্যমে 90% পেশেন্টের সুস্থ হয়ে যাওয়া সম্ভব। জি জি জি। স্যার, ধন্যবাদ স্যার। আমি এখন কোমর ব্যথা থেকে হাঁটু ব্যথায় যদি চলে আসি, আমাদের হাঁটু ব্যথার কারণগুলো কি কি? আমাদের কেন হাঁটু ব্যথা হয়? শীতকালেই বা কেন এটা বেড়ে যায়? হ্যাঁ, শীতকালে হাঁটু ব্যথা বাড়ার কিছু কারণ রয়েছে। হাঁটু ব্যথার মূল কারণগুলো যদি আমরা ধরি, এটা বয়স ভেদে হাঁটু ব্যথার বিভিন্ন রকম কারণ রয়েছে। আমরা যদি ছোট বয়সের কথা চিন্তা করি, যে ইয়াং কিংবা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে, এখানে আমরা যারা স্পোর্টস এর সাথে রিলেটেড এরকম ছেলে মেয়েরা থাকে, তারা কিন্তু দেখা যায় যে হকি বলেন, ক্রিকেট বলেন, ফুটবল বলেন, যেটাই হোক, প্রত্যেকটা ক্ষেত্রে তার দৌড়াদৌড়ির কিছু বিষয় থাকে। বিশেষ করে ফুটবলটা কিক করতে গেলে অনেক সময় কিছু লিগামেন্ট ইনজুরি হতে পারে, অনেক সময় পিছলা খেয়ে পড়ে যেও তার লিগামেন্ট ইনজুরি হয়। এই লিগামেন্ট ইনজুরি কিংবা মেনিসকাস ইনজুরি জাতীয় সমস্যাগুলো নিয়ে হাঁটুতে ইয়াং বয়সের মানুষগুলো বেশি আসে। তাছাড়া যদি কারো রিউমেটিক ফিভার থাকে, রিউমাটয়েড আর্থ্রাইটিসও অনেক সময় ইয়াং মানুষদের বেশি হয়। আর ডিজেনারেটিভ কারণে হয় যেগুলো, সেগুলো যদি অ্যাবাভ 40 কিংবা 40 অ্যাবাভ যে মানুষগুলা, তাদের ক্ষেত্রে অস্ট্রিও আর্থ্রাইটিস হতে পারে, গাউটি আর্থ্রাইটিস হতে পারে, যেটা আমরা বলি ইউরিক অ্যাসিড নামে একটা উপাদান আমাদের শরীরে থাকে, সেটা যদি মাত্রা অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে তার ইউরিক অ্যাসিড জনিত কারণে গাউটি আর্থ্রাইটিস আমরা বলি। তাছাড়া সোরিয়াটিক আর্থ্রাইটিস, অনেকগুলো কারণেই হাঁটু ব্যথা হতে পারে। জি স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। আমরা এই পর্যায়ে নিয়ে নিবো আরো একটি ছোট্ট বিরতি। বিরতির পর আমরা আবারও ফিরে আসবো ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা 1205। শুধু দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথায় আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি শীতকালীন ব্যথা বেদনা নিয়ে। আর এই বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য যুক্ত আছেন ডাক্তার এম ইয়াসিন আলী। খুব সুন্দর করে আমাদের এই বিষয় নিয়ে আলোচনা করছিলেন। স্বাগত স্যার, আপনাকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এ পর্যায়ে আমার আপনার কাছে জিজ্ঞাসা, করোনাকালীন সময়ে আমাদের যাদের ঘাড়, কোমর বা হাঁটু ব্যথা রয়েছে, তারা ঘরে বসে আমরা কি কি উপকার পেতে পারি, কি পরামর্শ দিবেন আপনি তাদের জন্য এই ব্যথা নিরাময়ের জন্য? এই বিষয়টা এখন বর্তমান যে প্যান্ডেমিক কিংবা যেটা কোভিড-19 নিয়ে আমরা শুধু নয়, সারা এই বিশ্বের মানুষ, বন্দি রয়েছে। রাইট, এই সময় অনেক সমস্যা আমাদের ভিতরে ভিতরে ডেভেলপ করছে, যেটা কিন্তু অনেক রোগীর ক্ষেত্রে অনেক খারাপ দিকে নিয়ে যাচ্ছে। যেমন মনে করেন যারা অলরেডি অস্টিওআর্থ্রাইটিস, যেটা আপনি হাঁটু ব্যথার কথা কারণ জিজ্ঞেস করলেন, তার মধ্যে অন্যতম একটা কারণ অস্টিওআর্থ্রাইটিস নি জয়েন্ট, যেটা বয়সজনিত কারণে আমাদের যেমন চুল পেকে যায়, ঠিক তেমনি জয়েন্টের ভিতরে এক ধরনের সাইনোভিয়াল ফ্লুইড থাকে, সেই ফ্লুইড গুলো কমে যেতে থাকে এবং জয়েন্ট স্পেস রিডিউস হয়ে যাওয়ার কারণে এই ধরনের রোগীরা সাধারণত নিচে বসতে পারে না, নামাজের মতো বসতে অসুবিধা হয়, টয়লেটে বসতে অসুবিধা হয়, সিঁড়িতে ওঠানামা করতে পারে না, এই ধরনের উপসর্গ তাদের মধ্যে ডেভেলপ করে। এই রোগীগুলা দেখা যাচ্ছে যে এই কোভিড-19 এর কারণে অনেক সময় আমরা নিজেরাও
স্বাভাবিকভাবে রোগীদেরকে নিষেধ করছে যে আপনারা বাইরে যাবেন না, কারণ এখন একজনের মাধ্যমে আরেকজন সংক্রমিত হতে পারেন। আর এই বয়স্ক মানুষগুলা কিন্তু এমনিতেই বিভিন্ন কোমরবিডিটিতে ভুগে, যেমন কারো হয়তো ডায়াবেটিস আছে, কারো হাইপার টেনশন আছে, কারো হয়তো কিডনি ডিজিজ আছে। সো এই সময় তারা বাইরেও যেতে পারছেন না। সো এই সময় তাদের বাসায় কিছু অ্যাক্টিভিটিস করা দরকার, যেটাকে আমরা বলি যে কিছু এক্সারসাইজ আমরা পেশেন্টদেরকে শিখিয়ে দিই, যে এক্সারসাইজ গুলা সে বাসায় বসে নিজেই করতে পারেন। যেমন হাঁটুর ব্যথার ক্ষেত্রে আমরা বলি কোয়াড্রিসেপস স্ট্রেংথেনিং এক্সারসাইজ, খুব সহজেই উনি বাসায় করতে পারবেন। কিন্তু এই এক্সারসাইজ গুলা সবার জন্য একরকম না, রোগের সিভিয়ারিটি, রোগীর বয়স, সবকিছুর উপর ভেদ করে এটাকে কয়েক ভাগে আমরা ভাগ করে থাকি। এই জন্য আমরা বলবো যে আপনারা অন্তত একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার সমস্যাটা বুঝে আপনি অন্তত একদিন হলেও কনসালটেশনটা নেন, নিয়ে আপনার যে বাসায় যে এক্সারসাইজটা আপনি করতে পারবেন সেটা আপনি ওখান থেকে জেনে নেন। নিলে আপনি সেটা যদি বাসায় করেন, রেগুলার যদি সেন্টারে এসে ফিজিওথেরাপি নাও নেন, আপনি কিন্তু ডিসএবিলিটির দিকে যাবেন না। অন্যথায় অনেক রোগী হচ্ছে যে এটা নিয়ে সাফারিংস এর মধ্যে থাকছে, হয়তো চিকিৎসাও নিচ্ছে না, যার ফলে তার জয়েন্ট গুলা কিন্তু স্টিফ হয়ে যাচ্ছে। একটা সময় যে আমাদের কাছে আসলেও হয়তো তখন আমরা খুব বেশি উপকারে আসতে পারবো না। অতএব আমরা বলবো যে যে স্বাস্থ্যবিধি মেনে আপনি যদি এই বিষয়ে চিকিৎসকের পরামর্শটা নেন, তাহলে হয়তো আপনি ওই খারাপ স্টেজে যাওয়ার আগেই নিজেকে প্রিভেন্ট করতে পারবেন বা প্রতিরোধ করতে পারবেন। ঠিক তেমনি কেউ যদি সার্ভাইকাল, ঘাড়ে কিংবা কোমরের যে সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এগুলা নিয়ে যদি কেউ ভুগে থাকেন, তাহলে তারও উচিত যে চিকিৎসকের শরণাপন্ন হয়ে রোগগুলো থেকে সলিউশনের দিকে যাওয়া। আদারওয়াইজ কারো যদি ডিস্ক প্রোল্যাপস হয়, সেই ডিস্ক প্রোল্যাপস থেকে তার পেইনটা রেডিয়েট করে যদি ঘাড় থেকে কোমর, ঘাড় থেকে হাতের দিকে যায় কিংবা কোমর থেকে পায়ের দিকে যায়, তাহলে এই রোগটা যদি সে নিরাময় না হয়, তাহলে আস্তে আস্তে তার ওই এফেক্টেড হাত কিংবা পা শক্তি কমে যাবে, হাত পায়ের অবশ অবশ থেকে প্যারালাইসিসের দিকে চলে যেতে পারে। রাইট, পক্ষাঘাতগ্রস্ততার দিকে চলে যেতে পারে। সো একটা সময় যদি ওনারা আসেও, তখন কিন্তু রিকভার করাটা অনেক কঠিন হয়ে পড়বে। বাসায় যেটা ওনারা করতে পারে, সামান্য কিছু মাসেল স্পাজম কিংবা মাসেল স্ট্রেন কিংবা স্প্রেন, এই ধরনের রোগের ক্ষেত্রে আমরা বলি যে অ্যাকিউট কন্ডিশনে কেউ যদি হঠাৎ ব্যথা পেল, আমরা বলি প্রথম 3 দিন আইস কম্প্রেশন দিতে, সঙ্গে সঙ্গে ঠান্ডা কম্প্রেশন দিলে ওই জায়গাটা যে সোয়েলিং হয় সেটা কমে যায়, ওই জায়গার যে ইনফ্লামেশন হয় সেটাকেও রিডিউস করতে সাহায্য করে। কিন্তু কেউ যদি দীর্ঘদিনের কোনো ক্রনিক ব্যথায় ভুগে থাকে, সেক্ষেত্রে আমরা বলি যে একটু গরম সেক নিতে পারেন, তাহলে ওই জায়গাটার হিলিং না হলে ওই জায়গার ইনফ্লামেশনটা কিছুটা কমাবে, আপনি একটু আরাম বোধ করবেন। কিন্তু ওইটা কিন্তু টেম্পোরারি একটা ট্রিটমেন্ট মেথড। কিন্তু তাদেরকে যদি তার স্পেসিফিক রোগের ট্রিটমেন্ট করতে হয়, তাহলে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসাটা নেওয়া উচিত। স্যার, আমরা অনেকেই এরকম হাঁটু বা ঘাড়ে ব্যথা হলে কিন্তু আমরা আমাদের পাশের ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খেয়ে ফেলি। সেক্ষেত্রে কি আমাদের ক্ষতিটাই কিন্তু আমরা বেশি করে ফেলছি। এখন একজন রোগী কখন বুঝতে পারবে যে তার মানে ডাক্তারের কাছে যাওয়া উচিত? কিংবা আপনি বলেছেন আমাদের দেশের কমন রোগ হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, একজন রোগীর অস্টিওআর্থ্রাইটিস হয়েছে এটা উনি কখন বুঝতে পারবে? হ্যাঁ, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এই যে পেইন কিলার কিংবা এনএসআইডি যেটা আমরা বলি, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, এই ওষুধগুলা আমরা কিন্তু সাময়িক সময়ের জন্য প্রেসক্রাইব কিংবা সাজেশন দিয়ে থাকি, কিংবা চিকিৎসকরাও সেটাই করেন। কিন্তু অনেক রোগী আছেন যারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ওই পেইন কিলার গুলা খেয়ে যাচ্ছেন, যার ফলে বর্তমানে একটা স্টাডিতে আমরা দেখেছি যে এনএসআইডি ইনডিউসড আলসার কিংবা এনএসআইডি ইনডিউসড রেনাল ফেলিওরের পেশেন্টের সংখ্যা কিন্তু অনেক বেশি। আর যে রোগীগুলা অলরেডি ডায়াবেটিস কিংবা হাইপার টেনশনে ভুগছেন, তাদের কিন্তু পেইন কিলার অ্যাভয়েড করাটা আরো বেশি জরুরি, কারণ তাদের এমনিতেই বিভিন্ন রকম ওষুধ খেতে হয়, এমনিতেই ইমিউনিটি কমে যায়। পাশাপাশি যদি তার ডায়াবেটিস কিংবা হাইপার টেনশনের ওষুধের পাশাপাশি যদি আমরা পেইন কিলার খাই, তার কিডনি কিংবা লিভারের উপরে যদি আরো প্রেশার পড়ে, সেক্ষেত্রে কিন্তু অঙ্গগুলো বিকল হয়ে যেতে পারে। সো আমরা বলি যে আপনার পেইন কিলার একটা সাময়িক সময়ের জন্য খান, বাট যে কারণে আপনার ব্যথাটা হচ্ছে সেই কারণটাকে যদি আমরা রিমুভ করে ফেলতে পারি, তাহলে কিন্তু আপনার পেইন কিলারের প্রয়োজন নেই। অতএব এই পেইন কিলার কিংবা ব্যথানাশক ওষুধ দীর্ঘদিন খাওয়া যাবে না। যত দ্রুত সম্ভব রোগটাকে নির্ণয় করে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগের যে সমস্যা সেটাকে রিমুভ করতে হবে। জি স্যার।
অস্টিওআর্থ্রাইটিস নির্মূলের কোনো ঘরোয়া পদ্ধতি আছে কি স্যার? মানে আমি ঘরে বসে যদি আমি ব্যথা কমাতে চাই, ওষুধ হুম ফিজিওথেরাপির কাছে, এখন আমাদের পেন্ডেমিক সিচুয়েশনে কিন্তু ডাক্তারের চেম্বারে যাওয়া সম্ভব না সব সময়, সেজন্য আমি হ্যাঁ, জিজ্ঞেস করছি। এটা আমরা যেটা বলি যে আপনারা যে সমস্যাটা নিয়ে ভুগছেন, অনেক সময় কিন্তু শুধু যে অস্টিওআর্থ্রাইটিস এর কারণেই হাঁটু ব্যথা হবে এরকম কিন্তু না। সে সেজন্য একজন চিকিৎসকের শরণাপন্ন না হলে আপনি কিন্তু রোগটাকে নির্ণয় করতে পারছেন না। যে তার এমনও হতে পারে যে তার ইউরিক অ্যাসিড বৃদ্ধি, সেটার কারণে সে হয়তো ওই প্রথমে তার পায়ের গোড়ালিতে কিংবা বড় আঙ্গুলটায় ব্যথা ছিল, আস্তে আস্তে পেইনটাকে যখন ট্রিটমেন্ট হচ্ছে না তখন হাঁটু পর্যন্ত কিংবা অন্যান্য জয়েন্ট গুলোতে এফেক্ট করছে। এখন যদি আমরা একটা স্পেসিফিক একটা রোগের মানে কথা বলি, যেমন অস্টিওআর্থ্রাইটিস এই উপসর্গ হলে হবে, সেটা আসলে বলা কিন্তু কঠিন। তার হয়তো ওখানে গাউটি আর্থ্রাইটিস হতে পারে, এমন হতে পারে যে তার হয়তো ওই লিগামেন্ট ইনজুরি হয়েছে, হয়তো আমরা চলাফেরার সময় সিঁড়ি দিয়ে ওঠানামার সময় পাটা একটু মোচড় খেলো, একটু হাঁটু ব্যথা হলো, সেটা থেকেও কিন্তু তার ওই পেইনটা হতে পারে। এই পেইন জন্য হতে পারে। স্পেসিফিক ভাবে বলা কঠিন। তবে যারা আগে থেকে ডায়াগনোসিস হয়ে আছে যে তার অস্টিওআর্থ্রাইটিস হয়েছে, সেক্ষেত্রে উনি কিছু ফুড সাপ্লিমেন্ট খেতে পারে, যেটা আমাদের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আমরা কয়েকটা ড্রাগের কথা বলি কিংবা ফুড সাপ্লিমেন্টের কথা বলি, যেমন গ্লুকোসামিন প্লাস কনড্রোটিন সালফেট প্লাস এমএসএম, এই জাতীয় একটা ফুড সাপ্লিমেন্ট আছে। সাথে আমরা বলি ক্যালসিয়াম, ভিটামিন ডি, ভিটামিন ডি। এই জাতীয় খাবারগুলা খাদ্যের মধ্যে রাখা। প্লাস ভিটামিন ডি একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম একজন আরেকজনের সাথে পরিপূরক। যদি কারো শরীরে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে, তাহলে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটা কমে যায়, অতএব সেই রোগী আস্তে আস্তে মানে তার হাড়ের ক্ষয়টা বৃদ্ধি হয়, পায়। বৃদ্ধি পেতে থাকে। রাইট, স্যার আমরা আপনি বলি যদি পাশাপাশি এই খাবারগুলোর উৎস, ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের উৎসগুলো যদি বলে দিতেন আমাদের দর্শকের জন্য সহজ হতো। হ্যাঁ, অবশ্যই। আমরা ফুড সাপ্লিমেন্টের পাশাপাশি অবশ্যই খাদ্য খাবারে এই জাতীয় উপাদানগুলো যদি বেশি রাখি, যেমন আমরা বলি যে হলুদ ফলমূল, শাকসবজি, এগুলোর মধ্যে ভিটামিন ডি পাওয়া যায়, কুসুম। হ্যাঁ, এবং সবচেয়ে বড় যে বিষয়টা, আমরা যে খাবারই খাই না কেন কিংবা ফুড সাপ্লিমেন্ট নিই না কেন, পাশাপাশি সান এক্সপোজারটা মানে সূর্যের আলোর উপস্থিতি আমাদের খুব দরকার। কারণ আমাদের ভিটামিন ডি আমাদের সূর্যের আলোর উপস্থিতিতে কনভার্ট হয়। যেমন আমাদের স্কিনের নিচে কোলিক্যালসিফেরল নামে একটা উপাদান হিসেবে স্কিনের নিচে জমা থাকে, যখন এটা সূর্যের আলোর উপস্থিতি পাই তখন এটা ভিটামিন ডি তে কনভার্ট হয়। অতএব এই খাবারের পাশাপাশি আপনাকে এই সান এক্সপোজার অন্তত সপ্তাহে 5 দিন আমরা 30 থেকে 35 মিনিট সূর্যের আলোর উপস্থিতিতে যেতে বলি, এইটা খুব গুরুত্বপূর্ণ। জি স্যার, ধন্যবাদ স্যার। আমাদের একটি প্রশ্ন এসেছে, আমরা আমাদের দর্শকের প্রশ্নটি নিয়ে আমরা আবার অনুষ্ঠানে ফিরে আসছি। আমার বয়স 27, প্রশ্ন করেছেন মোহাম্মদ শাহরিয়ার শুভ। কয়েকদিন আগে বাসা বদলানোর জন্য কিছু বাসার মালামাল নিচতলা থেকে 5তলা উঠাই। এরপর থেকে আমার কোমরে ব্যথা শুরু হয়, বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারি না, গরম সেক দিচ্ছি কিন্তু কমছে না, এখন কি করণীয়? আচ্ছা, অনেক ধন্যবাদ দর্শককে, যিনি এই আজকের এই প্রসঙ্গের সাথে একেবারে জড়িত এরকম একটা কোশ্চেন করেছেন, জি যেটা স্যার। প্রাসঙ্গিক বলি আমরা। ওনার বয়স যেহেতু 27, দ্যাট মিনস উনি একটা ইয়াং মানুষ। এই ইয়াং ক্ষেত্রে পার্সন। যেটা হয়, ওনার এই যে বাসা চেঞ্জ করার ক্ষেত্রে কিছু ভারী জিনিস হয়তো উনি উঠিয়েছেন, যেটা গ্রাউন্ড ফ্লোর থেকে 5তলায় ওঠানোর ক্ষেত্রে অনেক সময় আমরা ঝুঁকে একটা জিনিস নিলাম, যেটা নিতে যে অনেক সময় মেরুদণ্ডের হাড়ের মাঝে জেলির মতো জিনিসটা থাকে, আমরা যেটা ডিস্ক বলে থাকি, এই ডিস্কটা ওনার হয়তো পিছনের দিকে সরে যেতে পারে। এবং এটা সাডেনই হয়, আমরা যে বেসিনে মুখ ধুতে গেলেও হতে পারে, অনেক সময় জুতা ফিতা বাঁধতে গেলেও হতে পারে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওনার এই ডিস্ক বালজিং কিংবা ডিস্ক প্রোল্যাপস হতে পারে, যেটা কারণে উনি বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারছেন না। অল্প কিছুক্ষণ দাঁড়ালেই কিন্তু এই ডিস্কের প্রেশারটা পড়ে, তখন এই ধরনের সমস্যাগুলো বেশি দেখা যায়। তো উনি যেটা করছেন, গরম সেক দিলে সাময়িকভাবে একটু হয়তো কম বোধ করতে পারে, কিন্তু ওনার যেটা করণীয় যে ওনার দেরি না করে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে রোগটাকে আগে ডায়াগনোসিস করতে হবে। রোগ নির্ণয় করার পর সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে আদৌ কি তার ডিস্ক প্রোল্যাপস হলো, নাকি অনেক সময় মাসেল স্পাজম থেকেও হতে পারে, জি কিংবা স্যার। অন্য কোনো কারণেও হতে পারে। সেই হিস্ট্রিটা প্লাস প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগটা নির্ণয় করে দেন ওনার চিকিৎসা নেওয়া উচিত, অবহেলা না করে। ধন্যবাদ স্যার, আশা করবো আমাদের দর্শকের অনেকটা উপকার হয়েছে। স্যার আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, যারা এখনো ঘাড় বা কোমর ব্যথায় ভোগেনি, তারা কি ধরনের প্রতিরোধ নিলে আমরা এই ঘাড় ও কোমর ব্যথা থেকে মুক্ত থাকতে পারবো?
এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা সবসময় বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। বেটার দ্যাট দেন মিনস কিউর। যে কোনো রোগের ক্ষেত্রেই আমরা যদি এটাকে প্রতিরোধ করতে পারি তাহলে আমরা ওই রোগের ভয়াবহতা থেকে মুক্তি পাবো। ঠিক তেমনি ঘাড়, কোমর, হাঁটু এই যে মাস্কুলোস্কেলেটাল যে পেইন গুলা, এগুলোর অন্যতম কারণই হচ্ছে আমরা বলি মেকানিক্যাল, মানে যেটা আমাদের পোশ্চার জনিত, আমাদের অবস্থান জনিত। এই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ যদি আমরা একটু সচেতন হই, বিশেষ করে যারা আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি কিংবা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি কিংবা হাউস হোল্ড কাজ করি, আমরা বলি যেমন টেবিলে বসে, চেয়ার টেবিলে বসে যে কাজগুলো আমরা করছি, অনেকে ব্যাংকার কিংবা আইটি রিলেটেড অনেক প্রফেশনে মানুষ দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা বসে কাজ করে, যার ফলে তার ঘাড় এবং কোমর উভয়ই মাংসপেশি গুলা উইক হয়ে যায় এবং এই উইকনেস থেকে গ্রাজুয়ালি তার পেইনটা শুরু হয় এবং একটা সময় যে ডিস্ক প্রোল্যাপস হয়ে যায়। তো আমরা বলি যে আপনি আধা ঘন্টা কিংবা 40 মিনিট বসে আছেন, একটু 5 মিনিট হাঁটাহাঁটি করবেন এবং কিছু স্ট্যাটিক এক্সারসাইজের কথা আমরা বলি, যেটা উনি ওনার অফিসে বসেই কিংবা দাঁড়িয়েই করতে পারে। যেই এক্সারসাইজ গুলো যদি উনি 2 ঘন্টা পরে 5টা রিপিটেশন করে, সেক্ষেত্রে কিন্তু ওনার ঘাড় এবং কোমর ব্যথা প্রতিরোধ করতে পারবে। আরেকটা বিষয় হলো, যেমন আমরা বলি যে সামনের দিকে ঝুঁকে কোনো কিছু উঠাবেন না। অনেকে হয় কি বেন্ড হয়ে নামাজে যেমন আমরা রুকুতে যাই ওইভাবে একটা জিনিস উঠাতে চাই এবং যার ফলে অনেক সময় ঘাড় এবং কোমরে ডিস্ক প্রোল্যাপস হয়ে যেতে পারে। আমরা সবসময় বলি যে হাঁটু গেড়ে নিচে বসে জিনিসটা উঠাবেন, সে যে জিনিসই হোক। তো এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করতে হবে। আর শোয়ার সময় আমরা একটা জিনিস করি, অনেক সময় খুব নরম বিছানায় ঘুমাই, যেটা ফোমের বিছানা আমরা অ্যাভয়েড করতে বলি। সেই ক্ষেত্রে আমাদের কোমরের কিংবা ঘাড়ের যে নর্মাল স্পাইনে যে কার্ভাচার থাকে, এই কার্ভাচার গুলো স্ট্রেট হয়ে যায়। কেউ যদি ডাবল বালিশ ব্যবহার করে সেক্ষেত্রে সার্ভাইকাল রিজনের কার্ভাচারটা স্ট্রেট হয়ে যেতে পারে। তো এই সব বিষয়গুলো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রত্যেকটা মানুষের তার বয়স, তার অকুপেশন, তার মানে এই জিনিসগুলোর সাথে রিলেটেড করে কিছু চেঞ্জ থাকে। সবার জন্য কিন্তু এক্সারসাইজ সমান সেম না। না। অতএব এই জিনিসগুলা একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনি আপনার লাইফ স্টাইলে কিছু পরিবর্তন নিয়ে আসেন, ওজনটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখেন, সুষম খাবার খান, তাহলে আশা করি যে এই রোগগুলা থেকে প্রতিরোধ করতে পারবেন। ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যদি শেষবারের মতো আমাদের দর্শকদের পরামর্শমূলক কিছু বলতে চান। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। প্রোগ্রামের শেষ দিকে আমি যেটা বলবো যে সাধারণ মানুষ আমাদের মধ্যে একটাই আহ, সমস্যা, সেটা হলো আমরা খুব দেওয়ালে পিঠ না ঠেকলে আমরা সাধারণত চিকিৎসকের শরণাপন্ন হই না। হই না। তো এই জিনিসটাকে আমরা যদি একটু চিন্তা করি যে প্রাথমিক পর্যায়ে যদি আমরা চিকিৎসকের শরণাপন্ন হই, তাহলে আপনি কিন্তু তাড়াতাড়ি রিকভার হবেন এবং আপনার সাফারিংস এর পরিমাণটাও কমবে, আপনার কর্মঘণ্টাও নষ্ট হবে না, আপনি ইকোনমিক্যালিও সেভ হবেন। অতএব যে কোনো অসুখ বিসুখের ক্ষেত্রে, সেটা শুধু আমাদের ডিসিপ্লিন বলে না, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চিকিৎসকের শরণাপন্ন হবেন, রোগটা নির্ণয় করে আপনার সমস্যার সমাধান করবেন। তাহলে আপনি নিজেও যেমন ভালো থাকবেন, আমরা একজন আরেকজনকে যেমন ভালো রাখতে পারবো, দেশ জাতি সবাই মিলে আমরা ভালো থাকতে পারবো। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনার অতি মূল্যবান সময় আমাদের কাছে দেওয়ার জন্য। ভালো থাকবেন স্যার। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করছি আমাদের আজকের পর্বে আপনারা অনেকটা উপকৃত হয়েছেন শীতকালীন ব্যথা বেদনা থেকে মুক্তি পাওয়ার জন্য। এই কামনায় রেখে বিদায় নিচ্ছি আমি পাপি আফরোজ শমী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথায় আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের সাথে থাকবেন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।